গ্রিন আর ব্ল্যাক দুই পক্ষই এখন এমন সব সিদ্ধান্তের দিকে এগুচ্ছে যেখান থেকে ফেরার রাস্তা নেই। হাউস অফ দ্য ড্রাগন সিজন 3 এর টেনশন আবারও তুঙ্গে। আজকে আমরা আবারও বসবো এপিসোড 5 এর সব ইস্টার এগ, রেফারেন্স আর ছোট ছোট ডিটেল নিয়ে, যেগুলো হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। চলুন শুরু করে দেই। এবারও ওপেনিং সিকোয়েন্সে কিছু পরিবর্তন আছে। রেনেরা কাউন্সিলের ট্যাবলোতে কর্লিসের ফিগারটা মাত্র অর্ধেক, মানে টেকনিক্যালি তিনি এখনও রেনেরার হ্যান্ড, কিন্তু রাজ্য চালাতে একদমই পাশে নেই। এপিসোড 3 এর ঝগড়ার পর তিনি কিংস ল্যান্ডিং ছেড়ে ট্রায়ার্কির বেঁচে থাকা অংশের বিরুদ্ধে লড়তে চলে গেছেন। অ্যালিসেন্ট আর হেলেনার ফিগার এবার ক্লোজ আপ পায়, আর সেটা মানানসই, কারণ এই এপিসোডে ওদের ফোকাসটা অনেক বেশি। শেষ দুটো ফিগার, দুজন পুরুষকে দেখা যায়, একজন ক্লিন শেভেন ব্রাউন চুল আর একজন হালকা অবার্ন চুল দাড়িওয়ালা। এরা জ্যানোস আর টম ট্যাঙ্গলটাং হতে পারে। তাদের সাথে এগোনো দেখা হয়েছিল গত এপিসোডে রুক্স রেস্টে। সোনালি জমিনটা হতে পারে সানফায়ারের দেহ, যার উপর দাঁড়িয়ে রুক্স রেস্টের মানুষ কোনো মতে টিকে আছে। আর ওপেনিং যদি এই এপিসোডের ঘটনা ধরে, তাহলে বাম পাশে ল্যারি স্ট্রং আর ডানে টাইলার ল্যানিস্টারও হতে পারে। তবে সাধারণত ওরা ওপেনিং ক্রেডিটসে শুধু আগে ঘটে যাওয়া ঘটনাই দেখায়। মূল গল্পে ঢুকে যাই। ক্যাম্পের 3 নেতা আলোচনা করছেন ক্রিস্টিয়ান কোল কিভাবে ওদের আটকাচ্ছেন, ব্রিজ পুড়িয়ে, গেরিলা ওয়ারফেয়ার দিয়ে। এই 3 জন হলেন অস্কার টালি, রডি দ্য রুইন আর লর্ড পাইপার। আগের দুজনের কথা বলেছি, লর্ড পাইপারের কথা বলি। পাইপাররা রিভারল্যান্ডসের অন্যতম গুরুত্বপূর্ণ নোবেল হাউস। লর্ড পাইপার প্রথমে অস্কারের বয়স নিয়ে নেতৃত্ব মানতে চাননি, কিন্তু অস্কার যখন ডেমনকেই তার জাত চিনিয়ে দেয়, তখন সুরসুর করে পাইপার লাইনে চলে আসেন। হাতি ঘোড়া গেল তল, আর পিঁপড়া বলে কত জল টাইপের অবস্থা। অস্কার পাইপারকে পাঠান স্টোনি সেপ্টে, নদী পার হওয়ার রাস্তা সিকিউর করতে। স্টোনি সেপ্ট রিভারল্যান্ডসের একটা শহর। পাইপারদের ক্যাসেল পিঙ্ক মেডেন থেকে বেশি দূরে না, তাই অস্কার ওকেই পাঠান। স্টোনি সেপ্টের অবস্থান থেকে বোঝা যায় নদীটা ব্ল্যাক ওয়াটার রাশ, যেটা কিংস ল্যান্ডিং হয়ে ব্ল্যাক ওয়াটার বেতে গিয়ে পড়ে। রডি বলেন কোলের লোকজন মাছির মতো তাদের জ্বালাচ্ছে। অস্কার বলে উই কুড প্লে হিজ গেম। প্রথমে মনে হয়েছিল কোলের ওপর গোলেল অ্যাটাক করা হবে, যেটা ওরা করেও, ঘোরার জন্য ক্রোস ফিডের ফাঁদ পেতে রাখে। কিন্তু আসল মানে হলো এপিসোডের প্রথম শটে দেখানো পোড়া ব্রিজ। ওদের দরকার কোলের আগে পৌঁছে পেছনের ব্রিজটা পুড়িয়ে দেওয়া, যেটা ওরা এপিসোডের শেষে করেও ফেলে। লর্ড পাইপার সেদিন রাতে তাঁবুতে ফিরে হরর মুভির নিয়ম ভুলে যান। সন্দেহজনক শব্দ শুনে সেদিকে যেতে নেই। ক্রিস্টিয়ান কোল পেছন থেকে ছুরি মেরে দেন। ওয়েস্টারসে একজন নাইট, বিশেষ করে কিংসগার্ডের মতো সম্মানিত নাইটের এভাবে খুন করা চরম অসম্মানের। কিন্তু কোল গত এপিসোডে বলেছিলেন, আওয়ার ফাইট উইল নট বি ক্লিন, বাট ইট উইল বি পিওর। তিনি একে মহৎ কাজ ভাবেন, তাই যে কোনো পথ মেনে নিয়েছেন। গুয়েন হাইটাওয়ারও এই সারপ্রাইজ অ্যাটাকে তাঁবুতে আগুন লাগাতে দেখা গেল। গুয়েন আর কোলের মধ্যে সিজন 2 থেকে আইডিওলজিক্যাল লড়াই চলছে, কিন্তু গত এপিসোডে কোলের অ্যাপ্রোচ গুয়েনকে টেনে এনেছে বলেই মনে হয়। দুজনের মুখেই কালি মাখানো মিডিইভাল ক্যামোফ্ল্যাজ। কাজ সেরে ওরা এলোমেলো ক্যাম্প ফেলে সরে পড়ে। হ্যারেনহালে কিছু র্যান্ডম লোক রেনেরা বাউন্টি জেতার চেষ্টায় আছে। এমনকে মারতে পারলেই হ্যারেনহাল ওয়েস্টারসের সবচেয়ে বড় ক্যাসেল ভূতের ধ্বংসস্তূপ হলেও অনেকে সেটা চেষ্টা করতে রাজি আছে। হ্যারেনহালে ব্ল্যাক গোট দেখা যায়, আগে অনেকবার দেখেছি। এটা অ্যালিস রিভার্সের আশেপাশে আসে, ডার্ক ম্যাজিকের প্রতীক। ন্যারো সির ওপারে ফ্রি সিটি কোহরের প্রধান দেবতা এই ব্ল্যাক গোট, যে প্রতিদিন রক্তের বলি চায়। ওয়েস্টেরোসেও এটা অশুভ ইঙ্গিত। একজন বলে সে খুঁজছে এমন টার্গারিয়ান, দ্য কিংসলেয়ারকে। এমন এখন 2বার কিংসলেয়ার হয়েছে বলে বিশ্বাস করা হয়। সিজন 1-এ ভাতিজা লুককে মেরেছে, আর এখন রাজ্য মনে করে ভাই এগনকেও সেই মেরেছে। সেই হিসেবে সে টেকনিক্যালি কিংসলেয়ারও বটে। যদিও এমন দ্য কিংসলেয়ার বলতে গেলে জিব্বা জড়িয়ে যেতে পারে, তাই বড় অপরাধটাই বলা হচ্ছে এমন দ্য কিংসলেয়ার। অ্যালিস রেনেরাকে আনগ্রেটফুল কুইন বলে। মনে আছে সে ডেমনকে রিভারম্যান হোস্ট দেওয়ার বিনিময়ে হ্যারেনহাল চেয়েছিল, কিন্তু ডেমন রাজি হননি। রেনেরার কাছে কথাটা বলানো নেই। তাই রেনেরা যখন হ্যারেনহাল সবার জন্য পুরস্কার ঘোষণা করেন, অ্যালিস খেপে যায়। এটা এই শোয়ের একটা রিকারিং মোটিভ। আশেপাশের পুরুষদের কাজের জন্য রেনেরাকেই খারাপ দেখায়, বিশেষ করে ডেমনের জন্য। ব্লাড অ্যান্ড চিজ পাঠিয়ে জেহেরিসকে মারার পর তিনি রেনেরা দ্য ক্রুয়েল নাম পান। গত এপিসোডে গোল্ড ক্লোকদের বাড়াবাড়ি স্মল ফোকদের কাছে তার ভাবমূর্তি আরও নষ্ট করে। আর ডেমন অ্যালিসের অনুরোধের কথা কখনো না বলায় অ্যালিস ভাবে রেনেরা অকৃতজ্ঞ। অ্যালিস বলে হেরেনহাল বানাতে গিয়ে কত মানুষ মরেছিল হ্যারেন দ্য ব্ল্যাক এর আমলে। হ্যারেন দ্য ব্ল্যাক ছিলেন এগন এর কনকোয়েস্টের আগের এক রাজা, যিনি ওয়েস্টেরোসের সবচেয়ে বড় ক্যাসেল বানানোর হুকুম দেন।
40 বছর লেগেছিল, হাজার হাজার দাস মরেছিল। গত সিজনে অ্যালিস বলেছিল হেরন কাসেল বানাতে ওয়েরউড গাছ কেটেছিলেন, মানে ওল্ড গডসকে অসন্তুষ্ট করেছেন। জায়গাটা এমন ভয়ঙ্কর ভুতুড়ে হওয়া তাই অস্বাভাবিক না। 2 পর্ব আগে বলেছিলাম এমনকে কয়েক পর্ব হেরেনহালে ভূত দেখে কাটাতে হবে, ঠিক তাই ঘটছে। সে স্বপ্নে এমনের চিৎকার, তারপর হাসি শোনে। গত সিজনে ডেমন হেরেনহালে নিজের ভিশন দেখেছিলেন, ক্যাসেল তাকে নিজের অপরাধবোধের মুখোমুখি করছে, নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য এগনকে পুড়িয়েছে। এমন সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে ভ্যালেরিয়ান ড্যাগারের দিকে, যেটা সে এগনের কাছ থেকে নিয়েছিল। এই সেই ড্যাগার যেটা হাতে নিয়ে ভিসেরিস রেনেরাকে এ সং অফ আইস অ্যান্ড ফায়ারের কথা বলেছিলেন। এই সেই ড্যাগার যেটা দিয়ে গেম অফ থ্রোনসে ব্র্যানকে খুনের চেষ্টা করা হয়েছিল, আর যেটা দিয়ে আরিয়া শেষ পর্যন্ত নাইট কিংকে মারে। এমন বলে সে হেলেনার কথা বলছে, যে সিজন 2তে তার ভবিষ্যৎ বলে দিয়েছিল। ক্ষমতার পাহাড়ের চূড়া থেকে সে এখন অসহায় শিশুর মতো, হয়তো তাই বারবার মাদার ফিগারের দিকে ঝুঁকছে। ফায়ার অ্যান্ড ব্লাডে এমন্ড আর অ্যালিস রিভার্সের সম্পর্ক রোমান্টিক বা অত্যন্ত শরীর সর্বস্ব, কিন্তু সিরিজে ব্যাপারটা বেশি মাদার আর সানের মতো লাগে। যদিও এমন্ডের জন্য অনেক সময় দুটো একই ব্যাপার। রেড কিপে দেখা যায় একজন সার্ভেন্ট বিড়াল ছেড়ে দিচ্ছে, মানে রেনেরা অ্যালেনের পরামর্শ শুনেছেন। খেয়াল করে দেখুন, এক সার্ভেন্ট ওরওয়াইলকে খেয়াল করে। সে ছিল মিজারিয়ার বহু স্পাইদের একজন। মিজারিয়া এখন ক্রাউনের হয়ে কাজ করলেও হোয়াইট ওয়ার্ম ক্যাসেলের সব আসা যাওয়ার উপর নজর রাখে। অরওয়াইল অ্যালিসেন্ট আর হেলেনাকে মুন্টি দেয়। এই প্রথম না, সিজন 2তে ক্রিস্টেন কোলের সাথে অ্যাফেয়ারের পর অ্যালিসেন্টকেও তিনি মুন্টি দিয়েছিলেন। ভিসেরিসও রেনেরাকে এই মুন্টি পাঠিয়েছিলেন সিজন 1-এ। এই মুন্টি বার্থ কন্ট্রোল হিসেবে কাজ করে, আবার গর্ভ নষ্টও করতে পারে। অ্যালিসেন্টের জন্য অরওয়াইল অনেক করেছেন বিভিন্ন সময়ে, কিন্তু অরওয়াইল জানিয়ে দেন এই লুকিয়ে লুকিয়ে সাহায্য এবারই শেষ। রেনেরার শাসনে ধরা পড়াটা সময় ব্যাপার মাত্র। অ্যালিসেন্ট কনফার্ম করেন গত এপিসোডে আমরা যা ধারণা করেছিলাম, হেলেনা কয়েক মাসের অন্তঃসত্ত্বা, আর হেলেনার বাচ্চার বাবা এগন। আর এগনের পোড়া ক্ষত মাত্র কয়েক মাস আগের, তাই পোড়ার ঠিক আগেই গর্ভধারণ হয়েছে। হেলেনা বলে, হি ইজ এট হ্যারেনহাল, আই হ্যাভ সিন হিম, হি বার্নস। গত সিজনে হেলেনা ডেমনের ভিশনে গিয়েছিল হ্যারেনহালে, হয়তো এমনের স্বপ্ন আর ভিশনেও সে কিছু দেখতে পাচ্ছে। অ্যালিসেন হেলেনাকে মুন্টি খাওয়াতে চান, দরকার হলে জোর করে। নিষ্ঠুর মনে হলেও তিনি আসলে মেয়ের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত। হেলেনা যদি গ্রিনদের এয়ার বহন করে, তার জীবন বিপদে। অ্যালিসেন বলেন, অ্যালিসেন কখনোই সন্তান চাননি, এটাই তার মা হিসেবে ব্যর্থতার একটা কারণ। নিজের 3 গুণ বয়সী একজনের সাথে অ্যারেঞ্জ ম্যারেজ তার জীবন শেষ করে দিয়েছে। সন্তান ধারণ করেছেন কেবল দায়িত্বের খাতিরে। সন্তানদের অস্তিত্বকে তিনি রিজেন্ট করেন, কারণ ওরাই তার স্বাধীনতা কেড়ে নিয়েছে। হেলেনাকে এত ভালোবাসার একটা কারণ হলো তিনি মেয়ের মধ্যে নিজের সেই বন্দি দশাই দেখেন। পলিটিক্যাল ম্যারেজে আটকা, মতামতের দাম নেই, কিন্তু তিনি দেখতে পারেন না হেলেনা একেবারেই আলাদা। হেলেনা সত্যিই তার মেয়েকে ভালোবাসে, আর একটা সন্তান চায়। হেলেনা নিজের চোখের সামনে ছেলেকে খুন হতে দেখেছে, আর কোনোভাবেই আরেকটা সন্তান হারাতে সে পারবে না। এদিকে রেনেরা দর কষাকষি করছেন সাবিতা ফ্রের সাথে। দ্য টুইন্স আমরা সিজন 2তে দেখেছি, যখন জেইস সেখানে গিয়েছিল উইন্টার রুলসদের পার করানোর জন্য। জেইস ফ্রেইদের ক্রসিংয়ের বিনিময়ে হেরেনহাল দিতে চেয়েছিল। এখন রেনেরা সেটা এমন্ডের হত্যাকারীদেরকে দিয়ে দেবে বলছে। সবাই হেরেনহাল চায়, সবাই খ্যাপা। তাই রেনেরা সাবিতাকে স্মল কাউন্সিলে একটা আসন দিয়ে সামলানোর চেষ্টা করেন। লেডি ফ্রে খুশি হন না, তবে কখন থামতে হয় সেটা বোঝার মতো বুদ্ধি তার ছিল। For now, however, I would be pleased to join your Grace's council. অ্যাডাম আর বেলা খবর দেয় ওয়েন্ডিশ টাউনের কাছের এক গ্রাম বেগার পুড়িয়ে দিয়েছে। সাবিতা ফের প্রথম কাউন্সিল মিটিং, আর লর্ড টরেন ম্যান্ডারলি তাকে সংক্ষেপে বুঝিয়ে দেন কি কি হচ্ছে। ফ্যান্টাস্টিক বিস্টসের মতোই সে এখানেও হালকা কমিক রিলিফ দিচ্ছে। ডেমন শহরের গন্ডগোলের খবর দেন আর দোষ দেন মিজারিয়াকে। এখন প্রতি এপিসোডে ডেমন আর মিজারিয়ার মারামারি লেগেই আছে। রেনেরা যখন শুধু নিজের প্রতিশোধে মগ্ন, ডেমন তখন তোলেন ফ্লি বটমে পাওয়া 2 মৃত গোল্ড ক্লোকের কথা। টরেন ম্যান্ডারলি বলেন, ফ্লি বটম কিংস ল্যান্ডিং এর সবচেয়ে গরিব এলাকা, যেখান থেকে এসেছেন নাইট অফ দ্য 7 কিংডমসের টাঙ্কের মতো চরিত্র, আর ডাভোস স্ট্যানিসের ডান হাত, যিনি শুরু করেছিলেন এক স্মাগলার হিসেবে। টরেন যখন ফ্লি বটমের মানুষদের আনডিজায়ারেবল বলেন, মিজারিয়াকে অফেন্ডেড দেখায়। সে নিজেই কিংস ল্যান্ডিং এর অন্ধকার গলিতে থেকেছে, টরেনের চেয়ে অনেক ভালো বোঝে কোন ডেসপারেশন থেকে ওই মানুষগুলো বাঁচে।
ডেমন কাউন্সিলে রেনেরার হুকুম রিভারল্যান্ডসে গিয়ে ভেগার খোঁজা অমান্য করে হেঁটে বেরিয়ে যান। রেনেরা পিছু নিয়ে বলেন, That my voice must again compete with yours. এই সমস্যা আগের সিজনগুলোতেও, যখন ডেমন রেনেরার অনুমতি ছাড়া কাজ করতেন। সিজন 2 এর শেষে হাঁটু গেড়ে বসার পর মনে হয়েছিল তিনি মেনে নিয়েছেন, কিন্তু এখনও তিনি পুরোপুরি বাগে আসছেন না। ডেমন গোল্ডক্লোক হত্যার জন্য রেনেরাকে দায়ী করেন। গত এপিসোডে তিনি গোল্ডক্লোক পাঠান কুইন অফ বাস্টার্স গাফিতের পেছনের লোককে ধরতে, কিন্তু ওদের বর্বরতা গাফিতির চেয়েও বেশি ক্ষতি করে তার ভাবমূর্তির। ডেমন ভুল বলেননি যে রেসপন্সটা অপ্রয়োজনীয় ছিল। এরপর জানা যায় তার ছেলে জফরি বেল থেকে ফিরেছে। রেনেরা ছেলের সাথে দেখা করতে স্পষ্টতই অস্বস্তিতে। 2 বড় ছেলের মৃত্যুর শোকে তিনি এতটাই ভেঙে পড়েছেন যে সন্তানদের দিকে তাকালেই হয়তো ওদের মৃত্যুর ছবি ভেসে ওঠে। তিনি নিজেকেও দায়ী করেন, কারণ তার সিংহাসনের পেছনে ছোটাই ছেলেদের মৃত্যু ডেকে এনেছে। ওদিকে এগন জিজ্ঞেস করে ওয়েস্ট কোন দিকে। ল্যারিস বলেন, আই হ্যাভ নো আইডিয়া। এগন চান ল্যারিস সব জানুক, সব করে দিক, অথচ ল্যারিস নিজেও কিন্তু ক্যাসেলের বাইরে বিশেষ অভিজ্ঞতা নেই এমন এক নোবল। শেষে এগন রাগে ফেটে পড়ে। এই সিজনে এগনের রাগের ঝলক দেখেছি আমরা, কিন্তু এটাই তার ভেতরের আসল অনুভূতির সবচেয়ে কাছাকাছি। এগন অভ্যস্ত ছিল একজন সুঠাম যুবক হিসেবে, যোদ্ধা আর রাজা হিসেবে। এখন সে অসহায়। ল্যারিস নতুন লক্ষ্য খুঁজে দিতে চাইলেও এগন যা হারিয়েছে সেটা মানতে পারছে না। তার কাউকে দোষী সাব্যস্ত করা দরকার। আবার রেড কিপে ফিরে যাই। মিজারিয়া আসে অ্যালিসেন্ট আর হেলেনার কাছে। নিশ্চয়ই ওই মেইড সার্ভেন্ট অরভাইলে যাওয়ার খবর দিয়েছে। অ্যালিসেন্ট দাবি করেন মন্টি আসলে হেলেনার মাথা ব্যথার ওষুধ, কিন্তু মিজারিয়া গন্ধেই চিনে ফেলে। ব্রথেলে কাজ করেছে সে, মন্টি তার খুব চেনা। তাই অ্যালিসেন্ট একটু সত্যি বলেন। I took a lover after Viserys. মেয়েকে আড়াল করতে নিজেই মন্টি খেয়ে ফেলেন। মিজারিয়া জিজ্ঞেস করেন, ওয়াজ হি এ লর্ড অর এ কমনার অর পারহ্যাপস বোথ? এই প্রশ্নই বলে দেয় তিনি জানেন অ্যালিসেন্টের লাভার কে ছিল। ক্রিস্টন কোল, এক সাধারণ নাইট যাকে কিংসকার্ট আর পরে হ্যান্ড বানিয়ে তোলা হয়েছে। গ্রিন কোর্টে সেই একমাত্র কমনার আর লর্ড। অ্যালিসেন্ট এক নারীর প্রতি আরেক নারীর সহানুভূতিতে আবেদন করেন, আর মিজারিয়া বোঝেন। শিশু বয়সে নিজের বাবার দ্বারা অন্তঃসত্ত্বা হয়েও সেও অনাকাঙ্ক্ষিত গর্ভের মুখোমুখি হয়েছে। বাবা তাকে মেরে ফেলতে চেয়ে মৃত ভেবে ফেলে গিয়েছিল, আর সেখান থেকেই তার যাত্রা শুরু হয়। অ্যালিসেন্ট বলেন, I am her prisoner, as you were once, if I'm not mistaken. সিজন 2-তে মিজারিয়া স্টোয়াওয়ে হিসেবে ধরা পড়ে ওয়েস্টেরস ছেড়ে পালানোর সময়। বন্দী হয় ড্রাগন স্টোরে। ডেমন তথ্যের বিনিময়ে মুক্তির কথা দিয়ে তাকে ফেলে যান। শুধু রেনেরা ডেমনের কথা রেখেছিলেন বলেই সে মুক্তি পায়। বন্দিত্বের ভয়টা তাই সে চেনে। কোলের বাহিনী স্টোনি সেপের পথে। গুয়েন ওল্ড টাউনের হাই টাওয়ার আর নিজের ছোটবেলার স্মৃতিচারণ করেন। কোল গত এপিসোডে বলেছিল, দেয়ার ইজ নো হোম ফর ওয়ান লাইক মি। গুয়েন সেটা ভুল প্রমাণ করতে চান। ওল্ড টাউনে হাই টাওয়ারদের সাথে একটা নতুন ঘর অফার করেন। এখানে গুয়েন ক্রিস্টালকে বাঁচার একটা কারণ দিতে চান। তিনি দেখেন কোল কতটা হোপলেস, বিশেষ করে যখন কোল বারবার ওদের আরও বিপজ্জনক মিশনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ক্রিস্টনের একটা ডেথ উইশ আছে, গুয়েন তাকে বাঁচাতে চান। কোল জবাব দেওয়ার আগেই ঘোড়াগুলো পাগল হয়ে যায়। রিভারল্যান্ডস বাহিনী মাটিতে ক্রোস ফিট পেতে রেখেছে, যাকে আমরা বলি ক্যালট্রপস, অ্যান্টি ক্যাভালরি অস্ত্র। আজও তা টায়ার ফুটো করতে ব্যবহার করা হয়। আহত ঘোড়াগুলো মারা ছাড়া কোনো উপায় থাকে না, ফলে অগ্রগতি আরও পিছিয়ে যায়। ওদিকে অ্যালিসেন্ট রেড কিপে পেটের উপর গরম পাথর চেপে ধরে বসে আছেন। তাকে অসুস্থ দেখাচ্ছে। গত সিজনে অরওয়ালের কাছ থেকে জেনেছিলাম মন্টি শরীরে বাজে প্রভাব ফেলে, আর অ্যালিসেন্ট নিজেও সেই কষ্ট টের পাচ্ছেন। ওদিকে ডেমন রুথার লার্জনকে গত এপিসোডের বাড়াবাড়ির জন্য বকেন। লার্জেন বলেন, আই ওয়াজ ওয়েল স্কুলড ইন দোজ ম্যানার্স, ওয়াজ আই নট? ডেমন নিজেও সিটি ওয়াজ গড়ার সময় কিংস ল্যান্ডিংয়ের অপরাধের জবাব দিয়েছিলেন চরম শক্তিতে, যার জন্য ভিসেরিস তাকে সতর্ক করেছিলেন। ওরা আরও গোল্ড ক্লোকের লাশ খুঁজে পায়, আর একটা ছোট মেয়ে গোপনে দেখছে। এই দৃশ্য মনে করিয়ে দেয় ভ্যারিসের লিটল বার্ডস এর নেটওয়ার্ক। বেশিরভাগই বাচ্চা যারা মাস্টার অফ হুইসপারারকে খবর দিত। এই লিটল বার্ড খবর দেয় হেটেরোক্রোমিয়াওয়ালা এক লোককে, 2 চোখের 2 রং। এই সিজনের এপিসোড 2-তে তাকে আমরা দেখেছি। অ্যালিসেন্ট আর হেলেনা যে গার্ডদের বুঝিয়ে ব্যাটলম্যান্স থেকে সরিয়ে হেলেনারাকে শহরে ঢুকতে দিয়েছিল, সে তাদেরই একজন। ব্যাপারটা তার আর তার সঙ্গীদের ভালো লাগেনি, তাই তারা এখন হাই টাওয়ারদের হয়ে শহরে অস্থিরতা তৈরি করছে। হতে পারে এই লোক ফেসলেস মেনের সাথে জড়িত। হাই টাওয়ারদের তো আর টাকার অভাব নেই, হয়তো তারা এই কাজগুলো করাচ্ছে, হতে পারে। কিন্তু এটার একটা থিওরি মাত্র, এসব কোনো কিছু বইয়ে দেওয়া নেই। টাম্বলটনে ওরমন্ড জন রক্সনকে হুকুম দেন এখান থেকে বিটার ব্রিজ পর্যন্ত সব গাছ কেটে ফেলতে কাঠ দরকার। এটা মনে করিয়ে দেয় লর্ড অব দ্য রিংসের সাউরনের অর্কদের ফ্যাংহর্ন জঙ্গল কাটার নির্দেশের কথা। তুলনাটা যদি ইচ্ছাকৃত হয়, ওরমন্ডের জন্য সেটা সুখবর না।
ডেরন মুখ ফসকে বলে ফেলে তার ইতিহাস ড্রাই লাগছে। অরমুন্ডের মুখ দেখে সাথে সাথে সে কথা ঘোরায়। অ্যালিসেন্ডের কথা থেকে আমরা জানি অরমুন্ড এসব পড়াশোনাকে খুব উঁচু চোখে দেখেন, নিজেকে স্কলার ভাবেন, ইতিহাস পড়েন। ডেরন হাইটাওয়ারদের সাথে হাউস গ্রেজয়, পিক, অসগ্রে, গার্ডেনার আর ডর্নের হাউস ডেইনের সংঘাতের কথা বলে। আসুন এই ফাঁকে ইতিহাস ঘেটে আসি। এই সিরিজে আমরা ইতিহাস নিয়ে খুব একটা কথা বলিনি। হাউস গ্রেজয় আয়রন আইল্যান্ডের শাসক। গেম অফ থ্রোনসে থিওনের হাউস কম অনারেবল, বেশি হিংস্র, মোটামুটি জলদস্যু বলা যায়। হাউস অফ দ্য ড্রাগনে এদের নাম উঠলেও এখনো আসেনি। বইয়ে তারা ভালোই আছে। সংঘাতটা এগনের কনকোয়েস্টের আগের ওয়ার্ল্ড অফ আইস অ্যান্ড ফায়ার অনুযায়ী কিং থিওন দ্য থার্ড গ্রেজয়কে ওল্ড টাউনে এক হাই টাওয়ার মেরেছিলেন। আমার ভবিষ্যতে হাউসের ইতিহাসগুলো নিয়ে একটা সিরিজ বানানোর ইচ্ছা আছে। মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করুন। হাউস পিক রিচের প্রাচীন হাউস, হাউস ম্যান্ডালিদের ঐতিহাসিক শত্রু, মাস্টার অফ কয়েন টরেন ম্যান্ডালি যে হাউসের। তবে এগনস কনকোয়েস্টের আগে রিচের সিংহাসন নিয়ে এক সাকসেশন ওয়ার হয়েছিল, যেখানে পিক আর ম্যান্ডারলি দুই পক্ষে ছিল। হয়তো এই শো নিশ্চিত করছে হাই টাওয়াররা ম্যান্ডারলিদের পাশে ছিল পিকদের বিরুদ্ধে। যারা বই পড়েছেন আর আমার ভিডিও দেখেছেন তারা হয়তো আনউইন পিক নামটা মনে রাখবেন, যিনি এখনো আসেননি। আসবেন কিনা আমরা জানি না। হাউস ওসগ্রে রিচের আরেকটা হাউস। হাই টাওয়ারের সাথে নির্দিষ্ট সংঘাত নেই, তবে ওই পিক ম্যান্ডারলি সিভিল ওয়ারে তারা জড়িত থাকতে পারে। হাউস গার্ডেনার, তারা রিচ শাসন করত। ফিল্ড অফ ফায়ারে এগন দ্য কনকোয়ারার বাকি সব গার্ডেনারদেরকে মেরে লাইন পুরো নিশ্চিহ্ন করেন। হাই গার্ডেন এরপর টাইরেলদের দিয়ে দেওয়া হয়। এই দৃশ্য এই শোয়ের ওপেনিং সিকোয়েন্সে আমরা দেখেছি, যেটা নিয়ে বিস্তারিত প্রথম পর্বে আলাপ করেছিলাম। হাউস ডেইন, প্রথম ডর্নিশ ওয়ারে এগন যখন ডর্ন জয়ের চেষ্টায় স্যার জফ্রি ডেইন ওল্ড টাউনের বাইরের জমি পুড়িয়ে দেন। এরপর ওরমুন প্রশ্ন তোলেন মেরিয়া মার্টেলকে নিয়ে। এগনের কনকোয়েস্টের গল্পে মেরিয়া মার্টেল এক বিখ্যাত নাম। এখানে অনেকটা বলা হয়েছে, আমি আর রিপিট করব না, পুরো গল্পটা আপনারা এখানে গিয়ে শুনে আসতে পারেন। মেরিয়া মার্টেলের গল্প বলতে বলতে দুজন খেলেন সাইবেস, ফ্রি সিটি থেকে আসা একটা দাবা জাতীয় খেলা। জর্জ আর মার্টিন নিজেই এখনো ঠিক করতে পারেননি সাইবেস কিভাবে খেলা হয়, তবে আমরা জানি ড্রাগন সবচেয়ে শক্তিশালী ঘুঁটি, তার লক্ষ্য কিংকে ফেলে দেওয়া। দুই নিয়মে টার্গেরিয়ানদের এই সময়ের সাথে দারুণ মানানসই। মেরিয়া মার্টেলের গল্পটা জরুরি বর্তমান ঘটনার সাথে যোগসূত্রের জন্য। তেমনি এক যোগসূত্র স্যার ক্রিস্টান কোল। কোল ঠিক মেরিয়া মার্টেলের মতোই কৌশল খাটাচ্ছেন, লুকিয়ে আছে, ওত পেতে অপেক্ষা, সময় নেওয়া, আন্ডারহ্যান্ডের চাল। ওরমুন মার্টেল হাউসওয়ার্স বলেন আনবাউন্ড, আনবেন্ট, আনব্রোকেন। আর পরে এপিসোডের শেষ দিকে গিয়ে কোলও একই কথা বলে। মেরিয়ার মতোই কোল যত আউটম্যাচটি হোক না কেন মাথা নোয়াতে রাজি না। একই কৌশল হাই টাওয়াররা কিংস ল্যান্ডিংয়ে রেনেরাকে দুর্বল করতে খাটাচ্ছে, অ্যাসাসিন দিয়ে গোল্ডক্লোকদের উপর হামলা করিয়ে। ওরমুন শেষ করেন And Dawn remains unbroken, even today. একাধিক চেষ্টাতেও টার্গারিয়ানরা ডন কখনো জয় করতে পারেনি। শেষমেশ ডন সেভেন কিংডমসে আসে এক ম্যারেজ প্যাক্টে, যখন কিং ডেরন দ্য গুড বিয়ে করেন মিরিয়া মার্টেলকে। আর এরাই রাইট অফ দ্য সেভেন কিংডমসে বেইলা টার্গারিয়ানের বাবা মা। ডেরন ড্রাগন গুটি দিয়ে খেলা জেতে, আর ওরমুন রেগে যান। ওরমুন্ডের ভালো লাগে না এ মনে করিয়ে দেওয়াটা যে যত চালাকি হোক টার্গারিয়ান ড্রাগনের কাছে সে হারবেই। আর এটাও তাকে মনে করিয়ে দেয় ডেরন নিজেই এক টার্গারিয়ান, ড্রাগন সহ। ওরমুন যতই তাকে পরিষ্কার করার চেষ্টা করুন না কেন। ডেরন পরিস্থিতি ঠান্ডা করতে চায়, কাজ হয় না। ওরমুন্ডের মুখোশ খসে পড়ে। তারপর নিজেকে সামলে রাগটাকে, ডেরনের ক্ষমা চাওয়াটাকে বিরক্তি হিসেবে দেখান। কিন্তু এটা স্পষ্ট রাগটা শুরু হয়েছিল হারার পর, ডেরন ক্ষমা চাওয়ার আগেই। গত এপিসোডের মতোই বোঝা যায় ওরমুন্ডের রাগের অভিজ্ঞতা ডেরনের সরাসরি আছে। ওরমুন্ড ডেরনকে দেখান কিছু কয়েন, যেখানে ডেরনের মুখ, মাথায় এগন দ্য কনকোয়ারারের ক্রাউন। এই সময়ে রাজ্যের সর্বোচ্চ মুদ্রা গোল্ড ক্রাউন, তাতে সবসময় রাজার মুখ থাকে। ডেরনকে ওয়েস্টেরসের আসল রাজা হিসেবে বৈধতা দেওয়ার আরেকটা ধাপ। ওদিকে হেলেনা বাগানে মেয়ে জেহেরাকে একটা ক্যাটারপিলার দেখাচ্ছে, সাবধান করে সে তাকে ধরতে না। দ্যাট উড বি ডেথ ফর ইউ অর মি। কয়েক এপিসোড আগে হেলেনা এক বিষাক্ত বাটারফ্লাই নিয়ে নোট লিখছিল, যেটা আশেপাশের সবকিছু মেরে ফেলে। এখানে যোগসূত্র জর্জ আর মার্টিনের সেই ব্লগ পোস্টের সাথে, যেখানে তিনি ফায়ার অ্যান্ড ব্লাড থেকে শোয়ের পরিবর্তন নিয়ে অভিযোগ করেছিলেন। ছোট পরিবর্তন পরে বড় বিপর্যয়ে গড়াবে, বাটারফ্লাই ইফেক্টে গড়াবে। একটা পরিবর্তন ছিল হেলেনার ছোট ছেলে মেলরকে বাদ দেওয়া, যে এই সময়ের মধ্যে জন্মে যাওয়ার কথা। তবে এই সিজনে দেখাচ্ছে মেলর হয়তো এখনো আসতে পারে। বইয়ে যার বয়স ছিল 2 বছর এই সময়ে। মুনটিতে কাজ না হয় অ্যালিসেন্ড হেলেনাকে রেড কিপ থেকে পালাতে রাজি করাতে চান। এমন্ডের চেম্বার থেকে কিপের বাইরে যাওয়ার একটা গোপন প্যাসেজ আছে। সেই প্যাসেজ ব্লাড অ্যান্ড চিজও গত সিজনে ব্যবহার করেছিল।
the one the men used when they came to kill my boy. অ্যালিসেন্ট জেহেরাকে নিতে চান না, যুক্তি দেন মেয়েটাকে রেনেরার কাছে রেখে যাওয়াটাই ভালো, রেনেরা তার ক্ষতি করবেন না, পরে ডেকে নেওয়া যাবে। হেলেনার জবাব একটাই, You look away when you lie. অ্যালিসেন্ট হয়তো ভুল বলছেন না, রেনেরার মেয়েটার ক্ষতি করার পলিটিক্যাল কারণ নেই, তবে সে তো গ্রিনদের বিরুদ্ধে ব্যবহারযোগ্য এক হস্টেজ। শেষ পর্যন্ত অ্যালিসেন্ট তার নাতনিকে নিয়ে খুব একটা ভাবেন না, তার চিন্তা কেবলই হেলেনাকে ঘিরে, হুইচ ইজ কোয়াইট অড। এদিকে অ্যাডাম ভেগারকে খুঁজতে গিয়ে বেলাকে বলেন আগে বিশ্রাম আর খাওয়ার কথা। বেলা বলেন জেসের মৃত্যুর পর রেনেরা তার দিকে তাকাতেও পারেন না। বেলা বলেন, I saw myself a hero, proving my worth to the realm. ঠিক এপিসোড 1-এ জেসের যে মোটিভেশন ছিল, জেসের মৃত্যু বেলাকে সেই ভুলটাও দেখিয়ে দিয়েছে, বড় জয়ের বদলে হাতে শুধু বিশাল শোক আর ক্ষতি। বেলা বলেন আই ওয়াজ ওয়ান ডে টু বি কুইন। বাগদত্তাকে মিস করার পাশাপাশি এমন এক উজ্জ্বল ভবিষ্যৎ হারানো কম কষ্টের না। বেলার সাথে ভ্যালারিয়ান ভাইদের পারতে থাকা বন্ধুত্ব আমার বেশ ভালো লেগেছে, যেটা বইয়ে একেবারেই ছিল না। আপনারা যদি এরকম গল্প ভালোবাসেন কিন্তু বই পড়ার সময় পাচ্ছেন না, তবে তাদের জন্য একটা দারুণ অফার আছে। একটা প্ল্যাটফর্ম বের হয়েছে, নাম pocominx.com। এখানে গেলে আপনারা অনেকগুলো ভিন্ন ভিন্ন জনরার ছোট ছোট গল্প পড়তে পারবেন। মাত্র 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে। গল্প না বলে এটাকে উপন্যাস বলা যেতে পারে। এখন ট্রায়াল ফেজ চলছে, লিঙ্কে গেলে ফ্রিতে কিছু বই পড়তে পারবেন, পাবেন কিছু প্রিমিয়াম বইও। আর পুরোদমে চালু হবার আগে আপনারা এখানে প্রথম 100 জন প্রিমিয়ামে ফ্রিতে জয়েন করে পড়ে নিতে পারবেন সেগুলো। আরও অনেকগুলো গল্প যখন আগস্টে গিয়ে পুরোপুরি চালু হবে তখন যোগ হবে। আর আপনাদের জন্য সেখানে আছে আমার ডিসকাউন্ট প্রোমো কোড, যেটা দিয়ে পাবেন পুরো 65% ডিসকাউন্ট। আসন কিন্তু এখন সীমিত, তাড়াতাড়ি চলে যান। ডেসক্রিপশন বক্সে আর পিন কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। চলুন গল্পে ফিরি। এমন্ড আবারও স্বপ্ন দেখছে, এবার সে দেখছে ভেগারকে। অ্যালিস বলে তার ড্রাগন তাকে ছেড়ে গেছে, যা এমনকে আতঙ্কিত করে। খেয়াল করেছেন অ্যালিস এই সময় এমব্রয়ডারি করছে? সিজন 2-তে হেলেনাকে এমব্রয়ডারি করতে দেখেছিলাম, আর আমরা ধরে নিয়েছিলাম ওপেনিং ক্রেডিটস তারই কাজ। হয়তো এই গল্প বোনায় অ্যালিসেরও হাত আছে। এমন্ড কেঁদে অ্যালিসকে বলে ছোটবেলায় এগন তাকে কত কষ্ট দিত। সত্যি সিজন 1-এ বাচ্চা বয়সে এগন এমনকে বুলি করত, তবে এমন্ডের জন্য খুব একটা মায়া হয় না। যে দুইজন তাকে বুলি করত তাদের এমন্ড হয় মেরেছে, না হয় মারার চেষ্টা করেছে, তবুও তার রাগ যায়নি। হোয়াট এ সাইকোপ্যাথ। এমন অভিযোগ করে অ্যালিসেন্ট তার চেয়ে এগনকে বেশি ভালোবাসতেন, অথচ দেখুন এগন কিন্তু ঠিক উল্টো অভিযোগ করছে, অ্যালিসেন্ট নাকি এমনকে বেশি ভালোবাসতেন। তবে দেখা যাচ্ছে অ্যালিসেন্ট আসলে একমাত্র হেলেনাকেই ভালোবাসেন। অ্যালিসেন্টের মা হিসেবে ব্যর্থতা যে এগন আর এমন্ডের এমন হওয়ার পেছনে কিছুটা দায়ী, সেটা অস্বীকার করছি না, তবে ওরা নিজেরাও যথেষ্ট মনস্ট্রাস। এগন ঘ্যান ঘ্যান করে এমন্ডের সব সুবিধা ছিল, আর ল্যারিস শেষমেশ ফেটে পড়েন। ইউ হ্যাভ ডান নাথিং বাট ওয়াইন। ল্যারিস তার হাউসের দ্বিতীয় ছেলে, ক্লাব ফুড নিয়ে জন্মেছেন, নিজের হাতে নেই এমন এক ডিসেবিলিটির জন্য ঘৃণিত। সমাজ তাকে ঠেলে সরিয়েছে, সেটাই তাকে আজকে ল্যারি স্ট্রং বানিয়েছে। কিন্তু এগন তো তা নয়। এগন সহজেই গোল্ডেন চাইল্ড হতে পারত, তার বদলে সময় কাটিয়েছে মদে ডুবে, ফাইটিং পিটে, বাচ্চাদের লড়াই দেখে, আর নারীদের উপর অ্যাসল্ট করে। এগনের জীবনের খারাপ যা ঘটেছে প্রায় সবই তার নিজের দোষে, আর এই কথাটা তার শোনা দরকার ছিল। নিজে যা সেটা মেনে নিলেই কেবল এগন বদলাতে পারবে। যদিও বইয়ে সে কখনোই বদলায় না, সিরিজে মনে হচ্ছে তাকে একটা রিডেমশন আর্ক দেওয়া হচ্ছে। তাহলে ল্যারিস কেন এখনো এগনের সাথে লেগে আছেন? এগনই ল্যারিসের ক্ষমতায় ফেরার শেষ সুযোগ। রেনেরা তাকে ঘৃণা করেন, গ্রিনে যোগ দেওয়ায় এমন ঘৃণা করে কারণ সে বোঝে ল্যারিস শুধু নিজের সুবিধার জন্য তোষামত করছে। একমাত্র এগনই ল্যারিসের কথা শুনছে, তাই নিজের আসনে ফিরতে হলে ল্যারিসকে এগনকে আবার রাজা বানাতেই হবে। রেনেরা কিংস ল্যান্ডিংয়ের সেপ্টে আগেও কয়েকবার এসেছেন, তবে অ্যালিসেন্টের সাথে এবারই প্রথম নিজে থেকে এসেছেন। সিসমোকে অ্যাডাম তার সামনে আসার পর থেকে রেনেরা বিশ্বাস করেন সিংহাসন তার জন্য ঐশ্বরিকভাবে নির্ধারিত, তাই এই প্রথম তিনি ধর্মে উত্তর খুঁজছেন। ডেমন তার সাথে হাই ভ্যালেরিনে কথা বলেন যখন তিনি চান না কেউ শুনুক। গোল্ডক্লোকদের মৃত্যুর খবরে রেনেরা অস্থির। সিংহাসনে বসার পর থেকেই তার প্যারানয়া হচ্ছে। ওদিকে রুক্সরেস্টে একটা লোক বারবার ল্যারিসের দিকে সন্দেহের চোখে তাকায়। ধরা পড়া সময়ের ব্যাপার মাত্র। এগন অনিচ্ছায় ল্যারিসকে বলে ডাস্কেন্ডেল থেকে জাহাজ ভাড়া করতে। সত্যি বলার জন্য ল্যারিসকে ঘৃণা না করে এগন শেষ পর্যন্ত শিখতে রাজি বলে মনে হচ্ছে। হঠাৎ হাজির টাইলেন ল্যানিস্টার, এগনের মাস্টার অফ কয়েন, যিনি ব্যাটল অব দ্য গ্যালেটে ট্রায়ার্কির অ্যাডমিরাল সারাকো লোহারের হাতে জাহাজ থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। মৃত ধরে নেওয়া হয়েছিল, কিন্তু ফায়ার অ্যান্ড ব্লাডের মতোই তিনি বেঁচে আছেন।
বইয়ে রেনেরা কিংস ল্যান্ডিং দখল করার সময় টাইল্যান্ড গ্রিন কোর্টে ছিলেন আর বন্দী হন। তবে এখানে তার অবস্থা একটু ভালো। মনে রাখবেন, টাইল্যান্ড আর জেসন ল্যানিস্টার যমজ ভাই। উইন্টার রুবসরা যার মাথা কেটেছে সে জেসন। তাই এখন দ্বিতীয় ছেলে টাইল্যান্ডই লর্ড অফ কাস্টারলি রক। এদিকে অ্যালিসেন্ট আর হেলেনা মেইড সেজেছেন। অ্যালিসেন্ট যে মেইডকে নেকলেস দিয়েছিলেন সে ওদের পালনে সাহায্য করতে চায়। হেলেনা বলে, ইউ সেড দ্য নার্স উড মিট আস উইথ জেহেরা। সাথে সাথে ভিজারিয়া ওদের ধরে ফেলে। তাই আমরা জানতে পারি না নার্স সত্যি আসতো কিনা। তবে আমার সন্দেহ অ্যালিসেন্ট হেলেনাকে মেয়ে ছাড়াই বের করে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলেন। অ্যালিসেন্ট মিজারিয়াকে বুঝিয়ে হেলেনার প্রেগনেন্সির খবর কিছুদিন রেনেরার কাছ থেকে চেপে রাখতে রাজি করান। অ্যালিসেন্ট মিজারিয়ার ডেইমন বিরোধী রাইভালরি নিয়ে খেলেন। রেনেরা শুধু তার স্বামীর সাথে সবসময় থাকবেন। এই সিজনে অ্যালিসেন্ট তার ক্যারিজমেটিক দিকটা দেখাচ্ছেন। নিজেকে আর হেলেনাকে বাঁচাতে চারপাশের মানুষকে দক্ষ হাতে ম্যানিপুলেট করছেন। এদিকে রিভারল্যান্ডসে কোল ভেগারের পায়ের ছাপ খুঁজে পান। এমন ছাড়া এই ড্রাগন কি করছে সত্যি বোঝা যায় না। বুনো হয়ে ঘুরছে, খাবার খুঁজছে, তারপর মিলিয়ে যাচ্ছে। সারা এপিসোড ধরে গুয়েন আর কোল ঝোপঝাড় কেটে এগুচ্ছে। এখন জোকের আক্রমণে পড়েছে। কোল মোটামুটি নিজের সৈন্যদের বিদ্রোহ করতে বলছেন বললেই চলে। ওদিকে হ্যারেনহালে আরেক দল এমনকে খুঁজতে ক্যাসেলের ওয়ারউড গাছ বেয়ে উঠে যায়। একজন অ্যালিসকে আক্রমণ করে বলে, মানে এরা হচ্ছে আয়রন আইল্যান্ডার। সল ওয়াইফস মানে তাদের তুলে এনে দাসী বানানো হয়, আর রক ওয়াইফ মানে যে আয়রনবর্ণ নারীকে সত্যিকারের বিয়ে করা হয়। এমন দ্রুত এদের কাবু করে। অ্যালিস খুশি হয়, এই প্রথম কেউ সত্যিকার ভাবে তাকে রক্ষা করলো। গত সিজনে সে ডেমনকে নিজের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু এই সিজনে ডেমন তাকে পাত্তাই দেয়নি। তাই এখন অ্যালিস ঝুঁকছে এমনের দিকে, দেখছে এর মাধ্যমে নিজের চাওয়া আদায় করা যায় কিনা। ওদিকে রুক্স রেস্টে এগনকে নজরে রাখা লোকটা ক্যাম্পের মাস্টার জানোসকে তার সন্দেহের কথা বলে। জানোস এগনের জিনিসপত্র ঘেটে যাচাই করতে গিয়ে খুঁজে পায় তার ক্রাউন, এগন দ্য কনকোয়ারারের ক্রাউন। এদিকে টাইল্যান্ড ব্রাভোসে যাওয়ার বিরোধিতা করে, ওখানকার বাসিন্দাদের নিয়ে আতঙ্ক নিয়ে কথা বলে। গত সিজনে ট্রায়ার্কির সাথে তার বনিবনা ছিল, তবে টোকা খেয়ে জাহাজ থেকে পড়ে যাওয়ার পর মানুষটার এমন মনে হওয়াটাই স্বাভাবিক। তিনি বলেন ওদের সাথে সব ভাগ করে নিয়েছিলেন, তারপর কথা থামিয়ে দেন। কি বোঝাচ্ছেন তার একটা আঁচ আমরা পাই। তিনি ওদের বিছানাও শেয়ার করেছিলেন, মনে আছে? জানোস ক্রাউন নিয়ে এগনের মুখোমুখি হয়, আর এই প্রথম এগন সমস্যা মেটাতে অন্যের দিকে তাকায় না। ঝট করে জানোসকে মেরে ফেলে, যাতে সে মুখ খুলতে না পারে। হিংস্র কাজ, তবে এতে বোঝা যায় এগন নিজের কিছুটা ক্ষমতা ফিরিয়ে নিচ্ছে। ওদিকে ডেমন গোল্ডক্লোকদের একটা উদ্দীপক ভাষণ দেয়। লুথার লার্জন তাকে আগে বলেছিল এটা না করতে, কিন্তু লার্জন ভুল ছিল। ডেমন সত্যি ওদেরকে উজ্জীবিত করেন, নিজের প্রতি অনুগত রাখেন, ইগোতে সুশ্রুতি দেন, ডাবল পেয়ের প্রমিস দেন, যা শুনতে খারাপ লাগে না কারো। ডেমন আর লার্জেন্ট হাইটাওয়ারদের এক এজেন্টকে নির্যাতন করে, যার কাছে ডেইরনের গোল্ড ড্রাগন কয়েন পাওয়া গেছে। লোকটা দাবি করে সে একাই কাজ করেছে, কিন্তু তারা বোঝে এটা সত্যি না। হতে পারে সে ওই অ্যাসাসিনদের একজন, নয়তো আসল খুনিদের আড়াল করতে বসানো এক বলির পাঠা। ওদিকে কোল আর গুয়েন অবশেষে স্টোনি সেপ্টের ব্রিজে পৌঁছায়, কিন্তু দেরি হয়ে গেছে। গুয়েন তাকে টাম্বলটনে যাওয়ার কথা বোঝাতে চায়, কিন্তু ক্রিশ্চিয়ান রিভার লর্ডসদের সাথে সরাসরি যুদ্ধে যেতে বদ্ধপরিকর, তার জন্য যত মূল্য দিতে হোক না কেন। গুয়েন বুঝে ফেলে এখানে কোলের এই যুদ্ধে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নেই। তিনি চান একটা সম্মানজনক মৃত্যু, নিছক পরাজয় নয়। And they will sing songs of it, and Queen Alicent herself will hear them. সে হতে চায় পুরনো দিনের এক নাইট, ঘরে সুন্দরী প্রেমিকা তার মহৎ আত্মত্যাগের শোকে কাতর, কিন্তু আসলে সে এক ভেঙে পড়া মানুষ, যা সে এখন দেখতে পাচ্ছে না। আর যারা বুচার্স বলের যুদ্ধের গল্প মনে রেখেছেন, এই লাইনটা মনে রাখবেন। ক্রিশ্চিয়ান কোল চেয়েছিল তার বীরত্ব নিয়ে গান লেখা হোক। সৈন্যদের সে এক জ্বালাময় ভাষণ দেয়, সেই ভাষণে ওরা গলে যায় আর রিভারম্যানদের সাথে যুদ্ধে নামে। গুয়েন অবশ্য আর সহ্য করতে পারেন না, ক্রিশ্চিয়ানকে ফেলে চলে যায়। আর এখানে ক্রিশ্চিয়ানের ভাষণের সাথে চমৎকারভাবে মিলিয়ে কিছু দৃশ্য দেখানো হয়েছে। যখন সে বলে উই উইল নট লুজ হার্ট, রেড কিপে হেলেনা আর অ্যালিসেন্ট এক ড্রাগনের ছবির পেছনে গোপন প্যাসেজ খুঁজে পান। যখন বলা হয় মাদার গিভস হার কমফোর্ট, অ্যালিসেন্ট হেলেনাকে কেয়ারফুল হতে বলেন, কিন্তু তারা আটকে যান। প্যাসেজ বন্ধ, আর চমকে গিয়ে হেলেনা ল্যান্টার্ন ফেলে দেন। ওরা অন্ধকারে আটকা, একা। তার ঠিক আগে ক্রিশ্চিয়ান বলে দ্য ফাদার হিজ প্রোটেকশন। আর এপিসোডের শেষ ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় এরপর। ডেমন যখন রহস্যময় জায়গায় খুঁজতে থাকে, তখন ক্রিশ্চিয়ান বলে দ্য ক্রোন লাইটস আওয়ার ওয়ে,
ডেমন আবিষ্কার করেন একটা ফিস্ট ফর ট্রেটার্স, আরও 8 জন গোল্ড ক্লোক নৃশংসভাবে খুন, সাজানো এক বিভৎস লাস্ট সাপারের মতো দৃশ্যে, আর তাদের মধ্যে তার লর্ড কমান্ডার লুথার লার্জেন্ট। আর তখন ক্রিস্টান বলে, অ্যান্ড দ্য স্ট্রেঞ্জার অফার্স আস রেস্ট। ওয়েস্টেরোসে স্ট্রেঞ্জার মৃত্যুর দেবতা, আর সামনে যে আরও মৃত্যু আসছে তা নিশ্চিত। এ ফিস্ট ফর ট্রেটার্স এটা সম্ভবত এ ফিস্ট ফর ক্রোজের দিকে ইঙ্গিত, এ সং অফ আইস অ্যান্ড ফায়ারের চতুর্থ বই। এটা বইয়ের এক দৃশ্যের প্রতিধ্বনি, যেখানে ক্রিস্টান কোলের বাহিনী দেখতে পায় রিভারম্যানদের সাজানো এক বিভৎস ভোজ, লাশ দিয়ে সাজানো ক্রিস্টান কোলের বাহিনীকে ভয় দেখাতে। বইয়ে এই চাল এখানেই শেষ হয় না, তবে শো হয়তো এই প্লট আরও ব্যবহার করবে, নাও করতে পারে, কিন্তু আর কিছু বলছি না। যারা জানতে চান আমার সিরিজটা দেখে আসতে পারেন। এপিসোড 5-এর শেষ এখানেই। গ্রিনরা আবার মাথা তুলছে, ব্ল্যাকরা ভেতর থেকে ফাটছে, আর দুই পক্ষই এমন এক গোলকধাঁধায় ঢুকে গেছে যার শেষ ভালো হওয়ার কথা না। অনেকেই বলেছেন পর্বটা বোরিং লেগেছে, আপনার কেমন মনে হলো? আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের পর্বেও আবার আসবো এগুলো নিয়ে আবার কথা বলতে। তবে একটু জানিয়ে রাখি, আগামী পর্বটা একটু দেরি হবে, আমি একটু দেশের বাইরে যাব। যেহেতু এপিসোড বের হওয়ার আগেই আমি বাইরে যাব, তাই এটার কাজ এগিয়ে রাখা সম্ভব না। আমি এর জন্য অত্যন্ত ক্ষমাপ্রার্থী। তবে আগামী সপ্তাহে এপিসোড পাবেন, দ্যাটস ফর শিওর। ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। হ্যাপি ওয়াচিং।